আসসালামু আলাইকুম, সবাইকে আলবিরন একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা 2024-এর নমুনা প্রশ্ন প্রকাশ করা হয়েছে এবং সিলেবাস দেওয়া হয়েছে যে কোন কোন অধ্যায় থেকে পরীক্ষায় প্রশ্ন করা হবে। তো আজকে মূলত আমি তোমাদের নমুনা প্রশ্নের ক বিভাগের সমাধান করব ব্যাখ্যা সহ। তো চলো শুরু করা যাক। তো এক নম্বরে একটি অনুক্রম দেওয়া আছে যে 7,11,15,19 ... অনুক্রমটির 21তম পদটি কত। তো 21তম পদ বের করতে হলে আমাদেরকে প্রথমে দেখতে হবে যে অনুক্রমের পদগুলো কিভাবে সাজানো আছে। তো প্রথমে দেখো যে প্রথম পদ হচ্ছে যে 7, এরপরে দ্বিতীয় পদ হচ্ছে 11। তো 7 থেকে 11 অর্থাৎ 4 বৃদ্ধি করা হয়েছে। আবার 11 থেকে দেখো 15, এখানেও 4 বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ প্রতিবার 4 4 করে বৃদ্ধি পাচ্ছে। তো আমরা এখন যেটি করব যে প্রথমে প্রথম পদকে এখানে এ ধরে নেব, আর অন্তর অর্থাৎ দুটা পদের মধ্যে পার্থক্য যেটা, এটা হচ্ছে যে অন্তরকে আমরা ডি ধরে নেব। এরপর আমরা তম পদের সূত্র প্রয়োগ করব। তো প্রথমে আমরা লিখব যে ধরি এ ইকুয়াল বা প্রথম পদ এ ইকুয়াল হচ্ছে 7 সাধারণ অন্তর, অর্থাৎ দ্বিতীয় পদ বিগ প্রথম পদ। তো দ্বিতীয় পদ হচ্ছে যে আমাদের 11 আর প্রথম পদ হচ্ছে 7, তো বিগ করলে আসবে 4। এখন আমরা তম পদের সূত্র প্রয়োগ করব, যে তম পদের সূত্র হচ্ছে যে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এন হচ্ছে যে তম পদ, কততম পদ। তো এখানে যেহেতু 21তম পদ বলছে, তো আমরা n এর মধ্যে 21 বসাবো। আর দেখো এ হচ্ছে যে 7 বা প্রথম পদ হচ্ছে 7, n এর মান হবে যে 21 মাইনাস 1, আর ডির মান হচ্ছে যে সাধারণ অন্তর অর্থাৎ 4। 7 প্লাস 21 থেকে যদি আমরা 1 বাদ দিতে 20 হবে ইন্টু 4। 7 প্লাস 4 20 কত 80, তো এখন হবে যে 87, অর্থাৎ একের অ্যান্সার হবে যে 87 গ। 21তম পদ হবে 87। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা 2 নংয়ের সমাধান করব। তো 2 নংয়ে দেওয়া আছে যে একটি দ্বারা দেওয়া আছে যে 4 প্লাস 8 প্লাস 16 প্লাস ডট 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 দ্বারাটির 15তম পদটি কত। তো এখন আমাদেরকে প্রথমে দেখতে হবে যে দ্বারাটি সমান্তর নাকি গুণোত্তর। সমান্তর কিভাবে বুঝবো আমরা, যে সমান্তর হবে তখনই যখন দেখবো যে আমরা দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বা অন্তরগুলা যদি সমান আসে, তাহলে আমরা বুঝবো যে এটা হচ্ছে সমান্তর দ্বারা। আর যদি অনুপাতগুলো সমান আসে, অর্থাৎ দ্বিতীয় পদকে যদি প্রথম পদ দিয়ে ভাগ করার পর এবং তৃতীয় পদকে দ্বিতীয় পদ দিয়ে ভাগ করার পর যদি একই মান আসে, তখন আমরা বুঝবো যে এটা হচ্ছে গুণোত্তর দ্বারা। তো আমরা এখন দেখি যে প্রথমে আমরা সমান্তর দ্বারা কিনা তা যাচাই করি। তো প্রথমে আমরা যদি 8 থেকে 4 বিয়োগ করব। তো 8 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে আসে 4। আবার তৃতীয় পদ থেকে যদি দ্বিতীয় পদ বিয়োগ করি, আমরা যে 16 থেকে যদি 8 আমরা বিয়োগ করি তাহলে আসে 8। দেখো যে পার্থক্য কিন্তু সমান আসতেছে না, সুতরাং এটা সমান্তর দ্বারা হবে না। যদি পার্থক্য সেম আসতো, যে এখানেও 4, তাহলে আমরা বুঝতাম যে সমান্তর দ্বারা। তো এটা হবে গুণোত্তর দ্বারা। তো কিভাবে দেখো যে গুণোত্তর দ্বারা হচ্ছে যে দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করতে হয়। তো দ্বিতীয় পদ হচ্ছে 8, প্রথম পদ হচ্ছে 4, তো 4 দিয়ে 8কে ভাগ করলে 2 বার যাবে। আবার তৃতীয় পদ হচ্ছে যে 16কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে যাবে 2 বার। দেখো এই ক্ষেত্রে দেখো অনুপাতগুলো সমান আসতেছে, অর্থাৎ ভাগফলগুলো সমান আসতেছে, সুতরাং এটা হবে যে গুণোত্তর দ্বারা। তো এখন আমরা গুণোত্তর দ্বারার সূত্র প্রয়োগ করব। তো গুণোত্তর দ্বারার ক্ষেত্রে দেখো যে প্রথম পদ কিন্তু ঠিকই থাকবে, এ দ্বারাই প্রকাশ করা হয় গুণোত্তর দ্বারার ক্ষেত্রে, সমান্তর দ্বারার ক্ষেত্রে। তো এখানে এ হবে যে এ, অর্থাৎ প্রথম পদ হবে যে 4, আর গুণোত্তর দ্বারা সাধারণ অনুপাত আর ইকুয়াল হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তো দ্বিতীয় পদ হচ্ছে যে 8 আর প্রথম পদ হচ্ছে 4, তো ভাগ করলে আসে 2। এরপর হচ্ছে যে এখন আমরা তম পদের সূত্র প্রয়োগ করব। যে তম পদের সূত্র আমরা জানি গুণোত্তর দ্বারা তম পদের সূত্র হচ্ছে r⁻n−1। তো আমরা লিখব যে এতে 15তম পদ সমান হচ্ছে যে a r⁻n−1, বা এর মান হচ্ছে কত 4, আর এর মান হচ্ছে দেখো যে 2, আর n এর মান হবে 15 মাইনাস 1। তো 4 ইন্টু 2⁴ 15 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে 14 হবে। তো এখন 2কে 14 বার আমরা গুণ করব, এরপর আমরা গুণফলের সাথে আমরা 4 গুণ করব। তো 2কে 14 বার গুণ করলে
আসে 16,384। 16,384। এখন আমরা 4 দিয়ে 16,384-কে গুণ করব, তো গুণ করলে আসবে 65,536। তো এটা হচ্ছে যে 2 এর আনসার, যে 15তম পদ হচ্ছে 65,536। তো এটা আনসার হবে যে ক, 2 এর হবে আনসার ক। এরপর দেওয়া আছে যে 3 নম্বরে যে ফিবোনাকি অনুক্রম কোনটি। তো ফিবোনাকি অনুক্রম হচ্ছে যে যেই অনুক্রমের পূর্ববর্তী দুটি পদের যোগফল যদি পরবর্তী পদের সমান হয়, তাহলে এটা হবে যে ফিবোনাকি অনুক্রম, যে পূর্ববর্তী দুটি পদের যোগফল। তো দেখো এটা গ হবে আনসার। যে ঘতে দেখো যে 1 আর 1 যদি আমরা যোগ করি তাহলে কিন্তু 2 আসে। তো দেখো যে ফিবোনাকির অনুক্রম হচ্ছে এরকম, যে পূর্ববর্তী দুটি পদের যোগফল যদি পরবর্তী পদের সমান আসে, তাহলে এটা হচ্ছে ফিবোনাকি অনুক্রম। তো যেহেতু এখানে পূর্ববর্তী অর্থাৎ 1 আর 1 যোগ করার পর 2 আসছে, আবার দেখো 2 আর 1 যদি আমরা যোগ করি তাহলে 3 আসবে। তো এই কারণে এটা হবে যে ফিবোনাকি অনুক্রম। তো অ্যান্সার হবে 3 এর ঘ। এরপর 4 নম্বরে দেওয়া আছে যে 13 প্লাস 9 প্লাস 5 প্লাস ডট 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 মাইনাস 15 ইকুয়াল কত। অর্থাৎ আমাদেরকে এখানে এই পদগুলোর সমষ্টি কত বের করতে হবে। তো এখানে প্রথমে আমাদেরকে যেটি করতে হবে যে -15 কততম পদ সেটা বের করতে হবে, এরপর আমরা সমষ্টির সূত্র প্রয়োগ করব। আর এটা একটা সমান্তর দ্বারা, কারণ দেখো যে দ্বিতীয় পদ থেকে যদি আমরা প্রথম পদ বিয়োগ করি তাহলে -4 আসবে, আবার তৃতীয় পদ থেকে যদি আমরা দ্বিতীয় পদ বিয়োগ করি এক্ষেত্রে -4 আসবে। যেহেতু বিয়োগ করার পর অন্তরগুলো সমান আসতেছে, এই কারণে এটা সমান্তর দ্বারা হবে। তো আমরা সমান্তর দ্বারা সূত্র প্রয়োগ করে প্রথমে n এর মান বের করব যে -15 কততম পদ, এরপর আমরা সমষ্টির সূত্র প্রয়োগ করব। তো প্রথমে আমরা লিখব যে এই কেল হবে 13, প্রথম পদ আমরা জানি এ হচ্ছে যে প্রথম পদ, তো প্রথম পদ হচ্ছে 13, আর ডি হবে যে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, তো দ্বিতীয় পদ হচ্ছে 9 আর প্রথম পদ হচ্ছে 13, তো বিয়োগ করলে আসবে -4। এখন আমরা লিখব যে ধরি n তম পদ সমান -15, যেহেতু আমরা জানি না যে কততম পদ হচ্ছে -15, তো আমরা ধরে নিচ্ছি যে n তম পদ -15। এখন আমরা n তম পদের সূত্র প্রয়োগ করব সমান্তর দ্বারা। তো সমান্তর দ্বারা n তম পদের সূত্র হচ্ছে যে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সমান সমান হবে -15। এখন এর মান হচ্ছে যে 13 প্লাস n এর মান আমরা জানি না, আর ডি এর মান হচ্ছে যে -4 ইকুয়াল হচ্ছে -15। এখন দেখো যে 13 আর এখন যদি আমরা -4 দিয়ে আমরা n-1 কে গুণ করি তাহলে আসবে যে 4n কে 4n আর প্লাসে মাইনাস হবে যে মাইনাস, তো -4n আর হবে যে মাইনাস প্লাস 4 একে 4 ইকুয়াল হচ্ছে -15। এখন দেখো যে 13 আর 4 যদি আমরা যোগ করি তাহলে আসবে যে 17 -4n ইকুয়াল হচ্ছে -15। এখন দেখো যে -4n এই পাশে থাক, আর -17কে আমরা ডান পাশে নিয়ে আসলে সমানে ডান পাশে নিয়ে আসলে -17 হবে, বা -4n ইকুয়াল হবে যে -32। এখন দেখো যে বা n ইকুয়াল -32/-4 হবে, কারণ আমরা জানি যে গুণ সম্পর্ক থাকলে সমান এই পাশে এসে ভাগ হয়ে যায়। তো মাইনাস কাটা যাবে, আর 4 দিয়ে যদি 32কে আমরা কাটি তাহলে 8 বার যাবে। তো n এর মান হবে যে 8। এটা হচ্ছে আমাদের n এর মান। এখন আমরা সমষ্টির সূত্র প্রয়োগ করব যে n/22a প্লাস n-1 ইন্টু ডি। তো লিখবো যে এখন অতএব 8 পদের সমষ্টি n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। এখন দেখো n এর মান হবে যে 8, আর এর মান তো আমরা জানি যে 13, প্লাস n এর মান আবার হবে 8, n এর মান 8 -1 ইন্টু ডি এর মান হচ্ছে যে -4। তো এখন দেখো যে 8কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 4 বার যাবে 4, আর 2 তেরং হচ্ছে 26, প্লাস 8 থেকে যদি আমরা 1 বাদ দিয়ে দিই তাহলে হবে 7 ইন্টু -4। এখন দেখো যে 4 ইন্টু 26 প্লাস
7 4 কত 28, তাহলে প্লাস মাইনাস হবে মাইনাস 28 হবে। এরপর দেখো যে 4 ইন্টু 26 থেকে যদি আমরা 28 বিয়োগ করি তাহলে হবে -2, তো 4 দুগুণা হবে 8, আর যেহেতু মাইনাস এখানে -8 হবে। তো এটা হচ্ছে যে 4-এর আনসার যে -8, এই যে 4-এর আনসার হচ্ছে খ যে -8। এখন আমরা দেখি যে 5 নং কি দেওয়া আছে যে নিচের কোন যুগল কোটার্মিনাল কোণ। তো কোটার্মিনাল কোণ হচ্ছে যে সকল কোণের প্রান্তবিন্দু একই, এটা হচ্ছে যে কোটার্মিনাল কোণ। তো এখানে 40 ডিগ্রি এবং -320 ডিগ্রি হচ্ছে যে কোটার্মিনাল কোণ, কারণ এই দুইটা কোণের প্রান্তবিন্দু কিন্তু একই। কিভাবে দেখো যে এটা হচ্ছে আমাদের চতুর্ভাগ। তো এখান থেকে ধরো যে এটা হচ্ছে যে এতটুকু হচ্ছে আমাদের 40 ডিগ্রি, ধরে নাও এটা 40 ডিগ্রি। এখন এখান থেকে যদি আমরা এই জায়গাটা থেকে যদি এই এতটুক জায়গা ঘুরে এসে এখানে আসি তাহলে কিন্তু হবে যে এই এতটুক মানে এখান থেকে এতটুকের কোণ হবে যে 320 ডিগ্রি, কারণ আমরা জানি যে একটা বৃত্ত সমান 360 ডিগ্রি। তো এতটুক যদি 40 ডিগ্রি হয় আর এটা হবে যে 320 ডিগ্রি, কারণ 320 আর 40 হচ্ছে 360 ডিগ্রি। তো যেহেতু দেখো যে এই 40 ডিগ্রি কোণের এটা হচ্ছে যে তার প্রান্ত রশ্মি, আবার 320 -320 অর্থাৎ যেহেতু ঘড়ি কাটার দিকে এখানে মাইনাস হবে, তো -320-এরও দেখো যে প্রান্ত রশ্মি অর্থাৎ শেষ যে রশ্মিটা এটাও কিন্তু এই একই রশ্মি। ধরে নাও যে এটা OA, এই ওয়াইটা 40 ডিগ্রির প্রান্ত রশ্মি আবার -320-এরও প্রান্ত রশ্মি, এই কারণে এই দুইটা কোণ হচ্ছে যে কোটার্মিনাল কোণ। তো আশা করি বুঝতে পেরেছ। তো এখন আমরা 6 নং অঙ্কের সমাধান করব। তো 6 নং অঙ্কে একটি চিত্র দেওয়া আছে, সমকোণী ত্রিভুজ, এবং অতিভুজের মান দেওয়া আছে এবং ভূমি দেওয়া আছে, আর বলা আছে যে চিত্রের আলোকে tan c - tan a নির্ণয় করো। তো দেখো এখানে অতিভুজ দেওয়া আছে, আমাদেরকে লম্ব বের করতে হবে। অতিভুজ আর ভূমি দেওয়া আছে, আমরা প্রথমে লম্ব বের করব, এরপর আমরা tan c এবং tan a নির্ণয় করব। তো লম্ব বের করতে হলে যেটি করতে হবে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজ স্কয়ার থেকে, এখানে অতিভুজ হচ্ছে √5, অতিভুজ স্কয়ার থেকে আমরা ভূমি বাদ দিয়ে দেব, ভূমি স্কয়ার বাদ দিয়ে দেব। তো দেখো যে রুটে সে কাটা যাবে 5 - 1, তো 5 থেকে 1 বাদ দিলে 4, আর 4 এর বর্গমূল হচ্ছে 2। তো এবির মান হবে যে 2। এখন আমরা tan c এবং tan এর মান বের করব। তো এরকম ছিল যে tan c - tan a। তো tan c যখন ধরবো তখন এটা হবে থিটা। তো আমরা জানি থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, তো এবি হবে লম্ব আর ভূমি হবে বিসি। তো tan c এর ক্ষেত্রে হবে যে tan θ এর সমান আমরা জানি লম্ব বাই ভূমি, তো লম্ব হবে এবি, তো এবির মান হচ্ছে 2 আর ভূমি হচ্ছে বিসি অর্থাৎ 1 মাইনাস tan a, অর্থাৎ এখন হবে এটা থিটা। তো এটা থিটা হলে বিসি হবে লম্ব আর এবি হবে ভূমি, তো লম্ব হচ্ছে 1 আর ভূমি হবে 2। এখন দেখো যে আমরা 2 আর 1 এর যদি লসাগু নিই তাহলে হবে 2, 1 2 এর মাঝে যাবে 2 বার, 2 দিয়ে 2 কে গুণ করলে 4 হবে, আর 2 2 এর মাঝে একবার, 1 1 1, অর্থাৎ 3/2। এটা হবে आंसर যে 3/2, যে খ নম্বর হবে आंसर যে 3/2। এরপর 7 নম্বরে দেওয়া আছে যে নিচের কোনটি সঠিক নয়। তো এটা গ হবে যে লগের ভিত্তি 1 হতে পারে। আসলে এই কথাটা ভুল, কারণ লগের ভিত্তি 1 হতে পারে না, এটা হবে সঠিক। তো যেহেতু এখানে 1 হতে পারে লেখা আছে তো এটা ভুল হবে। এরপর 8 এ দেওয়া আছে যে নিচের কোন শর্তে এত এত এবং এত এত সমীকরণদের একটি মাত্র সমাধান থাকবে। এটা হচ্ছে খ যে a1/a2 নট ইকুয়াল b1/b2। এই শর্তে হচ্ছে যে এই সমীকরণদের একটি মাত্র সমাধান থাকবে। এরপরে দেওয়া আছে যে 9 নং প্রশ্নে যে 7x² - x + 2 = 0 সমীকরণের মূলের প্রকৃতি। এটা ঘ হবে যে বাস্তব মূল নেই। এখন এটা কিভাবে দেখো যে এই সমীকরণে আমরা যদি নিশ্চয়ক বের করি, তো নিশ্চয়কের সূত্র হচ্ছে বের করার সূত্র হচ্ছে যে b² - 4ac, b² - 4ac। নিশ্চয়কের মান বের করে আমরা বলতে পারবো যে এটা কিরকম এটার মূলদার প্রকৃতি হবে। তো আমরা যদি b² - 4ac মান বের করি, দেখো যে b হবে যে এখানে x এর যে সহগ, তো x এর সহগ যেহেতু কিছু নেই আমরা ধরে নেব যে 1, তো -1 হবে, আর 4 এরপর এ হচ্ছে যে এখানে x² এর যে সহগ, তো এটা হবে 7 × 7, আর c হচ্ছে যে ধ্রুবপদ থাকবে অর্থাৎ 2। এখন দেখো যে -1 কে স্কয়ার করলে 1ই আসে, মাইনাস 4 × 7 = 28, 28 কে 2 দিয়ে গুণ করলে হবে যে 56।
তো এখন দেখো যে -55 হবে। তো যেহেতু এটা 0 থেকে ছোট, নিশ্চয়কের মান যদি 0 থেকে ছোট হয় অর্থাৎ 0 থেকে ছোট হয়, তাহলে এর প্রকৃতি হবে, মূলদের প্রকৃতি হবে যে বাস্তব মূল নেই। এটা আমরা জানি যে নিশ্চয়কের মান যদি 0 থেকে ছোট হয়, যেহেতু -55 অর্থাৎ 0 থেকে ছোট, অনেক ছোট, এই কারণে এটা বাস্তব কোনো মূল নেই। এরপর 10 নং অঙ্কে দেওয়া আছে যে কোন প্রতীকের মাধ্যমে প্রচুরক প্রকাশ করা হয়। তো এটা গ হবে যে m0 এর মাধ্যমে প্রচুরক প্রকাশ করা হয়। 12 নং দেওয়া আছে যে a প্লাস b ইকুয়াল √5 এবং a মাইনাস b ইকুয়াল √3 হলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কত। তো আমরা জানি যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে যে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার বাই 2। তো আমরা এই সূত্রটা প্রয়োগ করব যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার বাই 2। তো দেখো a প্লাস b মান হচ্ছে √5, তো স্কয়ার হবে প্লাস a মাইনাস b মান হচ্ছে যে √3 হোল স্কয়ার বাই 2। তো আমরা জানি রুট থেকে কাটা যায়, শুধু হবে 5 প্লাস 3 আর নিচে হবে 2। তো 5 আর 3 হচ্ছে 8, 8কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 4 আসবে, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে যে 4। খ আনসার 11। এরপর 12 নম্বর দেওয়া আছে যে x প্লাস y ইকুয়াল 5 এবং xy ইকুয়াল 6 এবং x গ্রেটার দেন y হলে x স্কয়ার মাইনাস y স্কয়ারের মান নিচের কোনটি। তো দেখো এখানে একটা জিনিস যে x গ্রেটার দেন y অর্থাৎ x এর মান হবে y এর মানের চাইতে বড়। তো আমরা যদি এখানে ধরে নিই যে x এর মান 3 আর y এর মান 2, তাহলে দেখো যে 3 আর 2 যদি আমরা যোগ করি তাহলে আমরা 5 পাবো, আর 3 আর 2 যদি আমরা গুণ করি তাহলে কিন্তু 6 পাবো। তো এটা এইরকম হবে যে x এর মান হবে 3 আর y এর মান হবে 2, যেহেতু x এর মানটা y এর চাইতে বড়, তো x এর মান হবে 3 আর y এর মান হবে 2, কারণ 3 আর 2 যোগ করলে 5 আর 3 আর 2 যদি আমরা গুণ করি তাহলে 6 হবে। তো এখন যদি আমরা x এর মান এখানে 3 বসাই, তো 3 এর উপরে কিন্তু স্কয়ার হবে, যেহেতু x স্কয়ার মাইনাস y স্কয়ার। তো x এর মান যদি 3 হয়, 3 স্কয়ার মাইনাস y এর মান হচ্ছে 2, তো 2 স্কয়ার। তো 3 3 এ 9 আর 2 2 4, তো 9 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে হবে যে 5। তো 12 অ্যান্সার হবে যে গ, যে 5। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা 13 নং অঙ্ক দেখবো। যে 13 নং অঙ্কে দেওয়া আছে যে উপাত্তগুলো গাণিতিক গড় নিচের কোনটি। তো এটার গাণিতিক গড় হবে যে ঘ, যে 10। এরপর 14 নম্বর দেওয়া আছে যে থিটা ইকুয়াল 220 ডিগ্রি, এর জন্য নিচের কোনটি সঠিক। এটা খ হবে যে tan থিটা গ্রেটার দেন 0। এটা থিটার মান প্রয়োগ করলে দেখতে পাবা যে 0 থেকে এটা বড় হবে। এরপর হচ্ছে যে 15 নম্বর যে উন্নতি কোণ কত ডিগ্রি হলে গাছের ছায়ার দৈর্ঘ্য গাছের দৈর্ঘ্যের √3 গুণ হবে। উন্নতি কোণ কত ডিগ্রি হলে গাছের ছায়ার দৈর্ঘ্য গাছের দৈর্ঘ্যের 3 গুণ হবে। তো এটা দেখো, ধরে নাও যে এটা একটা গাছ, এটার ছায়া হচ্ছে যে এতটুক, এটা হচ্ছে তার ছায়া, আর এটা হচ্ছে গাছ। এখন উন্নতি কোণ হচ্ছে এই জায়গাটা, তো এটা কত ডিগ্রি হলে গাছের ছায়ার দৈর্ঘ্য গাছের দৈর্ঘ্যের √3 গুণ, অর্থাৎ গাছের যে ছায়া এটার দৈর্ঘ্য গাছের দৈর্ঘ্যের √3 গুণ। তো ধরে নিই আমরা গাছের দৈর্ঘ্য হচ্ছে যে x মিটার আর এটার দৈর্ঘ্য হবে তাহলে x √3, কারণ যেহেতু বলা আছে যে গাছের ছায়া গাছের দৈর্ঘ্যের √3 গুণ। তো যেহেতু আমরা গাছের দৈর্ঘ্য x ধরেছি, তাহলে ছায়ার দৈর্ঘ্য হবে যে x √3। তো এখন আমরা বের করবো যে এই থিটার মান কত। উন্নতি কোণ আমাদেরকে বলা হয়েছে যে উন্নতি কোণ কত হলে। তো দেখো এটা যদি আমরা tan থিটার সূত্র প্রয়োগ করি তাহলে আমরা পেয়ে যাব থিটার মান কত। তো আমরা জানি যে tan থিটা ইকুয়াল হচ্ছে লম্ব বাই ভূমি। তো লম্ব এখানে x হবে আর ভূমি হবে যে x বাই √3। এখন দেখো যে tan x x কাটা যাবে, উপরে হবে 1, তো 1 বাই √3 হবে। তো আমরা জানি যে tan 30 ডিগ্রি হলে হচ্ছে 1 বাই √3। তো এখানে হবে tan 30 ডিগ্রি, টেনে টেনে কাটা যাবে, থিটা ইকুয়াল হবে 30 ডিগ্রি। তো এটা হচ্ছে যে থিটার মান বা উন্নতি কোণের মান। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।